আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপার ফাইন্যান্স সাবজেক্ট। এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং এর আমরা এর আগের ক্লাসে পরিশোধকাল সময় নিয়ে আলোচনা করছিলাম। আজকে পরিশোধকাল সময় নির্ণয়ের দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আগে প্রশ্নটা পড়ে নিই, তারপরে এই প্রশ্নটা কিভাবে সমাধান করা যায় আমরা সেই কৌশলগুলো লক্ষ্য করব। তো এখানে আমরা খেয়াল করি শিক্ষার্থীরা, একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 25,000 টাকা এবং আগামী 5 বছর প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ হবে 5,000, 3,000, 7,000, 8,000, 10,000 টাকা। পরিশোধকাল সময় নির্ণয় করা। তাহলে আমরা জানি একাধিকবার নগদ আন্তঃপ্রবাহ যদি দেওয়া থাকে, একাধিক নগদ আন্তঃপ্রবাহ, তাহলে সূত্রে কি হবে? আমরা জানি পিভিপি সমান A প্লাস এনসিও মাইনাস সি ভাগ বি। এটা হচ্ছে আমাদের একাধিকবার যদি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকে তাহলে এই সূত্রের মাধ্যমে করতে হবে। তো এখানে আমাদের এনসিও লাগবে, সি ডি এ এই মানগুলো লাগবে। এখানে শুধু এনসিও দেওয়া আছে, এই যে প্রাথমিক বিনিয়োগটা 25,000 দেওয়া আছে, এটা হচ্ছে এনসিও মান। সি ডি এবং এ কোনটাই কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া নেই। তাহলে এই যে প্রশ্নের যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে এ বি সি এই মানগুলো বের করে নিতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? একটা টেবিলের মাধ্যমে এই মানগুলো বের করে নিতে হবে। আমরা টেবিলের মাধ্যমে মানগুলো বের করার চেষ্টা করছি। তো এখানে আমরা লিখব, এই যে এখানে মানগুলো দেওয়া আছে, ঘরগুলো যে এঁকে নিলাম। প্রথম ঘরের নাম হবে বছর, তারপরে নগদ আন্তঃপ্রবাহ, প্রশ্নের যে মানটা দেওয়া আছে, এই যে নগদ। তারপরে এখানে হলো ক্রমযোজিত মান, ক্রমযোজিত মান। এই ক্রমযোজিত মান থেকে আমাদের সিটা ধরতে হবে, এই জন্য আমরা এই ঘরটা অঙ্কন করে নিলাম। তার বছর আমাদের যেটা দেওয়া আছে আমরা এটা কাউন্ট করে নিচ্ছি। 5 বছর দেওয়া আছে, এই জন্য 5 বছর লিখে নিলাম। এবার মানগুলো লিখে নিই। 5,000, 10,000, এই যে মানগুলো লিখে নিলাম আমরা। এখন আমাদের কাজ হচ্ছে ক্রমযোজিত মানটা বের করা। তাহলে ক্রমযোজিত মানটা আমরা কিভাবে বের করব? খুব সহজ উপায়ে কিন্তু আমরা এটা করতে পারি। ক্রমযোজিত মান বের করার নিয়ম হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ প্রথমটা যা থাকবে সেটাই লিখতে হয়, এর পরবর্তী মানগুলো পর্যায়ক্রমে যোগ করে করে লিখতে হয়। অর্থাৎ এখানে যে মানটা থাকবে এটার সাথে এটা যোগ করো, তাহলে 5 আর 3 এ 8,000, 8,000 সাথে 7,000 যোগ করলে 15,000, 15,000 সাথে 8,000 যোগ করলে 23,000, 23,000 এর সাথে 10,000 যোগ করলে 33,000। আমাদের মানটা কিন্তু হয়ে গেছে। তাহলে এখন এই যে আমরা এখানে সূত্রটা লিখেছি, হ্যাঁ, এই যে সূত্রটা লিখেছি, তাহলে এই সূত্র আমাদের মানগুলো প্রথমে দেখতে হবে। তাহলে এনসিওর মান 25,000 টাকা। তো আমরা এখানে কিন্তু 25,000 টাকা লিখবো, ঠিক আছে? তারপর মাইনাস দিব। সি মানটা কিভাবে ধরতে হবে? এই যে এনসিওর মান 25,000 টাকা দেওয়া আছে, এর কাছাকাছি ক্রমযোজিত মান থেকে সি মানটা ধরতে হবে। তাহলে 25,000 এর কাছাকাছি মান কোনটা? এই যে 23,000। তাহলে এটা কি আমরা কি সি বলতেই পারি। তাহলে সি হবে কত? 23,000। যেখানে আমরা সি ধরেছি তার আগের ঘরের পরের মানটা হয় ডি। তাহলে ডি কত হবে শিক্ষার্থী বন্ধুরা? 10,000 টাকা। তাহলে অবশিষ্ট কে থাকলো? এ। এর মান কত? সি যেখানে ধরা হয়েছে তার বরাবর যে বছরটা দেওয়া থাকবে সেটা হবে এর মান। তাহলে এর মান এখানে কত হবে? 4+। ঠিক আছে?
তো এখন এখান থেকে আমরা কি করব, ক্যালকুলেশন করব। 4 প্লাস থেকে যাবে 25 থেকে 23,000 বাদ দিলে হয় 2,000, নিচে হবে 10,000। প্রথমে আমরা কি করব, 2,000 কে 10,000 দ্বারা ভাগ করলে যে রেজাল্ট হবে এটা 4 এর সাথে যোগ করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। দশমিক 0.2 এসেছে, তাহলে এটা যদি যোগ করি 4.2 হচ্ছে। তো যদি আমাদের একাধিক নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব সেই প্যাটার্নটাই আপনাদেরকে দেখানো হবে। তো আপনি এই যে এনসিও সিডিএ এই মানগুলো কিন্তু চাইলে আপনি হেয়ার করে দেখাতে পারেন, পাশে হেয়ার করে দেখাতে পারেন যে এনসিও হচ্ছে 25,000 টাকা, সি হচ্ছে 23,000 টাকা, বি হচ্ছে 10,000 টাকা, আর এ হচ্ছে 4। চাইলে কিন্তু এই মানটা হেয়ার করে দেখাতে পারেন। হ্যাঁ, তো আজকের আলোচনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।